শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসটিভি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন মেলা শেষে। আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি অর্চি রহমান, আর প্রতিদিনকার মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত পরিচালক এবং গিটারিস্ট ইমন চৌধুরী। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। চমৎকার একটা আড্ডা হবে আশা করছি, কারণ অনেক ব্যস্ত আছেন, অনেকগুলো কাজ নিয়ে এখন খুবই ব্যস্ত। আর কিছু কাজ তো হয়ে গেল, তার মধ্যে একটা কাজের কথা আসলে আমি বলতেই চাই, যেটা আমারও খুব পছন্দের। কিছুদিন আগে যেটা দেখলাম আমরা, ক্লোজ আপ কাছে আসার গল্পে একটা নাটক ছিল, তোমার পাশে হাঁটতে দিও। সেখানে সঙ্গীত পরিচালনা করেছেন আপনি এবং গানটিও গেয়েছেন আপনি। কেমন ছিল অভিজ্ঞতা? এটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা আমার জন্য, কারণ এই ক্লোজ আপের কাছে আসার গল্পের বা কাছে আসার অসমাপ্ত গল্পের এই নাটকগুলিতে কাজ করার আমার অনেক দিন আগে থেকে অনেক ইচ্ছা ছিল। মানে আমি খুবই লাইক করতাম আসলে এই প্রজেক্টটাকে। সো এই বছর ফাইনালি একসাথে কাজ করা হলো, আর খুবই সুন্দর একটা কাজ। বেসিক্যালি নাটকটা খুবই ভালো। অনম ভাই ডিরেকশনে ছিলেন, আমাদের দেশে কালজয়ী ডিরেক্টর, এবং গানটার কথা লিখেছেন পুলক অনিল ভাই, আমার খুবই ফেভারিট একজন লিরিসিস্ট। সো সবাই মিলে একটা সুন্দর কাজ করতে পারছি, আমাদেরও খুব ভালো লাগছে। সো ওই হিসাবে আমরা খুবই আনন্দিত আর কি বেসিক্যালি। আচ্ছা, পরিকল্পনা কিভাবে হয়েছিল এই গানটির সাথে? আপনি কি করে যুক্ত হয়েছেন? একদিন হঠাৎ পুলক অনিল ভাই লিরিসিস্ট, উনি অ্যাডকমে আছেন। সো উনি হঠাৎ একদিন আমাকে কল দিল যে এমন চল একটা গান করি, ক্লোজ আপে একটা গান, তোকে একটা লিরিক পাঠাই, দেখ কেমন লাগে। তার লিরিক তো দেখে আমার প্রথমেই অনেক ভালো লাগছে। সো আমি কই ভাই চলেন টিউন করি। তো উনিও আসলো স্টুডিওতে, আমরা একটা টিউন দিলাম। সো উনিও কিছু ওনার মনের কিছু কথাবার্তা বললো। সো সবাই মিলে একসাথে গানটা করলাম। আর গানটাতে আনিশা মানে ও কণ্ঠ দিছে। সো সবাই মিলে একটা কিছু করার চেষ্টা করলাম আর কি। আসলে অনেকগুলো মানুষ যখন, গুণী মানুষটা যখন একসাথে একটা প্রজেক্ট হাতে নেয়, সেটার কিন্তু রেজাল্ট আসলে ভালোই হয়। আর কি কাজের পরিকল্পনা হচ্ছে এই মুহূর্তে? কি নিয়ে ব্যস্ত আছেন? আমি এই মুহূর্তে বেসিক্যালি আমি কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল নিয়ে খুব প্ল্যান করতেছি। এই বছর অনেক ভালো ভালো কিছু গিটারের ইনস্ট্রুমেন্টাল এবং কিছু নতুন কিছু করার প্ল্যান চলতেছে আর কি। সো এগুলি নিয়ে খুব এক্সপেরিমেন্টাল অবস্থায় আছি। আচ্ছা, ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব কিছু সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্টাল রিলিজ করার আমার খুব প্ল্যান আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। কি ধরনের পরিকল্পনা হচ্ছে যদি আমাদেরকে একটু বলতেন? এটা আসলে আমি তো ট্রাই করি বিভিন্ন নতুন নতুন ইনস্ট্রুমেন্ট বাজানোর জন্য। সো ওইরকমই একটা কিছু, যে কয়েকটা ইনস্ট্রুমেন্ট একসাথে জাস্ট নতুন কিছু যদি করার যায় আর কি, ওইরকম একটা কিছু অবশ্যই আমি বলবো। আমি এখনো গবেষণা চালাচ্ছি ভালো কিছু করার, দেখা যাক কি হয়। গিটারের সাথে আপনার সম্পর্ক অনেক ছোটবেলা থেকে। ঠিক কবে প্রথম গিটার হাতে নিয়েছিলেন? এটা আসলে একদমই ছোট সময়। আমার আব্বু মিউজিশিয়ান। জি, এবং আপনার মাও মিউজিশিয়ান? হ্যাঁ, আমার আম্মু মিউজিশিয়ান। আমার বড় ভাই উনিও মিউজিক করে। সো বেসিক্যালি আমরা যখন একদম ছোট, আমাদের বাসায় আব্বা গান শিখাতেন, এখনো শিখায় উনি। সো আমাদের ঘুমই ভাঙতো আসলে বাচ্চা কাচ্চাদের গানের সাউন্ড শুনে আর কি। সো আমার আব্বা একদম ছোট যখন আমরা ছিলাম, তখন উনি আমাদের বাসাতে ওনার যে মিউজিক স্কুল, ওই জায়গায় ঢাকা থেকে একজন আইসা গিটার শিখাতেন। আচ্ছা। সো ওই সময় আমরা দেখতাম যে নরসিংদীতে আমাদের বাড়িতে প্রচুর গিটারিস্টের আনাগোনা, বা একটা পরিবেশটাই গড়ে উঠছিল। সো আমি ওই সময় আসলে গিটার ওইভাবে মানে ধরতাম না। বাট আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন হঠাৎ আমার একদিন কেন জানি মনে হইলো যে আমার গিটার শেখা দরকার। তো আব্বুকে বললাম, উনি একটা গিটার কিনে দিল। ওইভাবেই আস্তে আস্তে জাস্ট। আপনার জীবনে আপনার বাবা মায়ের প্রভাব বা ভূমিকা অনেক বেশি, তাদের নাম জানতে চাই। আমার আব্বু মতিউর রহমান চৌধুরী, নরসিংদীতে থাকে উনি। উনি হচ্ছে নজরুল একাডেমি নরসিংদী জেলা শাখার প্রিন্সিপাল। জি। আমার আম্মু হচ্ছে হেলেনা চৌধুরী, উনিও মিউজিশিয়ান। আমার আব্বা আবার বিটিভিতে আছেন, উনি বিটিভির মানে লিস্টেড সিঙ্গার। আর
আমার আম্মু নজরুল একাডেমিতে ক্লাস করায়। ওনাদের দুজনের অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের দেশে এখনো অনেক ভালো কিছু করতেছে, ভালো অনেক ভালো কাজ ভালো করছেন। কাজের সাথে এবং ক্লাস 10-এ থাকতে আপনার গিটারিস্ট হয়ে ওঠার হিসেবে পুরস্কার পেয়ে গিয়েছিলেন সেই সময়ই, সেটা একটা খুব মেমোরেবল একটা ঘটনা। সেটা এখনো কি মনে পড়ে? এখনো মনে পড়ে। আমি না ভাবি নাই আপু ওই সময় যে আসলে এইভাবে এই একটা গোল্ড মেডেল পাবো। আমি আমার আব্বু সেটা কি কোনো কম্পিটিশন ছিল? একটা পারফর্ম কম্পিটিশন, করেছিলেন হ্যাঁ, কোথায়? শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার ছিল আর কি। আচ্ছা আচ্ছা, ওটা রাষ্ট্রপতির হাত থেকে তখন ওই গোল্ড পুরস্কারটি মেডেলটা নেই। নিয়েছিলেন। আমার এক ফ্রেন্ড একদিন আমাকে না বইলেই ওই জায়গায় আমার নাম রেজিস্ট্রেশন করে দেয়। আমি ওই সময় বলতাম আমি তো অত ভালো কিছু পারি না। সো ওই আমার ফ্রেন্ডের নাম হচ্ছে সাগর। হ্যাঁ। ও একটা খুব ভালো একটা জায়গায় জব করে। আচ্ছা, তো ওই ফ্রেন্ড আমার নাম দিয়ে দেন আমাকে না বলেই। সো পরে আমার জোর করে একদিন সকালে এসে নিয়ে যায়, না তুই পারবি, চল। তো ওই দিন আমি ওর আসলেই অনেক মানে উৎসাহে গেলাম আর কি। তো ওই দিন জাস্ট বিচারকরা সবাই পছন্দ করলো। পরে আব্বুকে এসে বললাম যে আব্বু এই অবস্থা, তো আরো তো অনেক স্টেপ বাকি আছে। তো ওই সময় হচ্ছে আমার আব্বু বেসিক্যালি আমারে মানে গাইড করা শুরু করলো। সো আল্লাহর মধ্যে শেষ পর্যন্ত একটা গুড রেজাল্ট পাইলাম আর কি। এরপরে গিটার নিয়ে পথ চলা কি করে শুরু হলো সেটা শুনবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি আবার আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত পরিচালক এবং গিটারিস্ট ইমন চৌধুরী। চলে যাচ্ছে আবারও তার কাছে। যেটা শুনছিলাম, সেই সময় থেকে যখন গিটার নিয়ে পথ চলা শুরু হয়েছিল, কোন সময়টা এসে আসলে আপনি ভেবেছিলেন যে না, আপনি প্রফেশনালি গিটারিস্ট হতে চান, কাজ করতে চান এই সেক্টরটা নিয়ে? এটা আসলে আমি কখনোই ভাবি নাই আপু, সত্য করে আচ্ছা। বলতে। যেটা আমি প্রথম থেকে গিটারটাই বাজিয়ে যাচ্ছিলাম বিভিন্নভাবে। সো আস্তে আস্তে হয় কি যে যখন আপনার প্রিয় একটা জিনিস আপনার জীবনের সাথে মিশে যায় এবং ওইটা দিয়ে আপনার জীবন চলার আসলে একটা পথ তৈরি হয়, তখন আসলে ওইভাবে প্রফেশন কি নেব বা ওইরকম প্ল্যান করি না আসলে। আচ্ছা, গিটার বাজাচ্ছি, মিউজিক করতেছি, জীবন চলে যাচ্ছে আল্লাহর রহমতে। সো এইভাবেই আর কি আচ্ছা। বেসিক্যালি। আর গিটার নিয়ে বা ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনার অনেক পরিকল্পনা আছে, অনেক ভাবনা চিন্তা আছে, এবং সেই ভাবনা চিন্তা থেকেই আপনি গিটার আর ভায়োলিন নিয়ে একটা নতুন কনসেপ্টে কাজ শুরু করেছেন, গিটোলিন। সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান। এটা বেসিক্যালি একটা ইনস্ট্রুমেন্টাল, জাস্ট গিটারের সাথে ভায়োলিনের যেই বো আছে ওইটা দিয়ে বেসিক্যালি বাজানো। এটা ওয়ার্ল্ডে অনেকেই বাজাইছে বেসিক্যালি এর আগে, বাট মানে সংখ্যায় খুব কম। আমাদের দেশে কি আমাদের এটা দেশে বা ইন্ডিয়া বা আশেপাশে ওইরকম কোনো দেশে কেউ এর আগে আমার জানা মতে করে না এভাবে কাজ হয়তো বা। করে? হ্যাঁ, মানে করলেও হয়তো বা ইনস্ট্রুমেন্টাল নিয়ে আর কি, যে ফুললি কোনো একটা প্ল্যান করে একটা ইনস্ট্রুমেন্টাল মানে মিউজিক ওইরকম নেই হয়তো বা থাকতেও পারে হয়তো আমি দেখি নাই। বাট এটা আমরা মানে আমি করার পর যখন আমি আমার ফেসবুকে ইউটিউবে শেয়ার করি, সবাই খুব লাইক করছে, যেটা দেখতে আসলে শান্তি লাগে। এই ভাবনাটা বা কেন এসেছিল আপনার? কি মনে হয়েছিল যে ভবিষ্যতে এটা নিয়ে কি কি কাজ করা যেতে পারে আসলে? হ্যাঁ, ডেফিনেটলি। আসলে আপু আমি বেসিক্যালি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কালেক্ট করি, এগুলি ডেভেলপ করার চেষ্টা করি এবং নতুন নতুন মিউজিক শেখার চেষ্টা করি এবং মিউজিক ব্লেন্ড করার চেষ্টা করি। জানি না কি হয়, বাট চেষ্টা করে যাচ্ছি। সো ওই চেষ্টা থেকে একদিন হঠাৎ মনে হলো যে আসলে এরকম যদি করি তাহলে দেখি কেমন লাগে। শুধু গিটার বা ভায়োলিন না, আরো অন্যান্য অনেক ইনস্ট্রুমেন্ট আপনি বাজাতে পারেন, সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। আমি চেষ্টা করতেছি আপু। আমি বেসিক্যালি বাজাতে পারি বলতে কি, আমি ট্রাই করি। আমি স্যাজ বাজাই, যেটা টার্কিশ একটা ইনস্ট্রুমেন্ট, ম্যান্ডোলিন, ব্যাঞ্জো, সেতার বাজাই মাঝে মধ্যে, এবং দোতারা প্র্যাকটিস করতেছি রিসেন্টলি। কয়েকদিন আগে আমাদের মানে কিংবদন্তি মিউজিশিয়ান
শফি মন্ডল উস্তাদ জি আমাকে একটা মানে দোতারা গিফট করেছেন। জি। তো ওইটার পর থেকে ওনার কাছে আমি কিছুদিন শিখতেছি বা উনি আমাকে অনেক টিপস দিচ্ছে, শিখছি। সো ওইটাও প্র্যাকটিস করতেছি। সো যখনই যে ইনস্ট্রুমেন্ট পাই চেষ্টা করি আর কি যেন ভালো কিছু করার, নতুন ভাবে আসলে উপস্থাপন করা যায় এবং কিভাবে, ব্লেন্ড করার জন্য আর কি। জি। যেহেতু শফি মন্ডলের কথা আপনি বলছিলেন, কিছুদিন আগে রিলিজ পেয়ে গেছে নতুন একটি চলচ্চিত্র কাঠবিড়ালি, সেখানে আপনি সঙ্গীত পরিচালনা করেছেন এবং একটি গানে কণ্ঠও দিয়েছেন। পরিকল্পনার সময়টা থেকে যদি একটু জানতে পারি। এটা মানে একদম আমার জন্য একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, কারণ আমি তো এর আগে নিজে একা কখনো মানে কোনো ছবির ফুললি কাজ করি নাই। সো কাঠবিড়ালি এবং মায়া এই দুইটা ছবি দিয়ে আমার স্টার্ট, এবং মজার বিষয় দুইটা ছবি একই দিনে রিলিজ হয়েছিল। সো মানে এটাও একটা মানে খুব মজার একটা বিষয়। সো কাঠবিড়ালির জার্নিটা হচ্ছে একদিন রাশিদুজ্জামান সোহাগ ভাই, আমাদের দেশের খুব বড় মাপের কালারিস্ট এবং এডিটর, সো উনি আমাকে একদিন বললো আর কি যে ইমন ভাই একটা ছবি আছে খুব সুন্দর, দেখেন মিউজিক করবেন কিনা। আচ্ছা। তো আমি বললাম হ্যাঁ ভাই, আমি তো ছবি মিউজিক করতে চাই আসলে। সো দেখি। তো ছবিটা প্রথম যেদিন আমার কাছে নিয়ে আসে, আমি এক বসাতেই পুরো ছবিটা দেখে ফেলি, মানে কোনো ধরনের অস্থিরতা বা কোনো কিছু না, আমি ছবির ভিতরেই ঢুকে গেছি। সো ওই সময় আমি প্ল্যান করি না এই একটা সুন্দরভাবে কোনো কিছু করা উচিত, যদি কারণ ছবিটা এত সুন্দর, এখন আমি আমার পার্টটা যদি সুন্দর করতে পারি তাহলে আরো ভালো কিছু হবে আর কি। সো এই ছবির ডিরেক্টর নিয়ামুল মুক্তা ভাই, উনি অসাধারণ একজন মেধাবী মানুষ। সো উনি ওনার থিঙ্কিংগুলি আমাকে বললো যে এই করা যায়, আর উনি বলছে যে আপনার একদম স্বাধীনতা, আপনার যা ভালো লাগে করেন। এবং উনি আসলে ছবি শেষ পর্যন্ত আমাকে কখনো কোনো কিছু বলে নাই যে এটা এইভাবে করেন, বা উনি কিচ্ছু বলে না, উনি বলছে আপনার মিউজিক আপনি ভালো করে করেন। সো ওইভাবেই আসলে এই জার্নিটা আগানো। এবং ভাইয়া কাঠবিড়ালি নিয়ে তো আসলে গল্প করছি আমরা, গানগুলো গল্প শুনছি, ইতিমধ্যে তো দর্শকরা আসলে দেখেছেই, তারপরেও যাই সবাই মিলে কাঠবিড়ালির কিছু অংশ আমরা দেখে আসবো। অবশ্যই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, চলুন সবাই মিলে দেখে আসি কাঠবিড়ালি চলচ্চিত্রটির কিছু অংশ। কি সুন্দর লাগতেছে। দেখো, এটা হচ্ছে তুমি আর এটা আমি, আর এইটা হইলো আমাদের মন বাড়ি। সবকিছু কেমন বদলায় গেছে রে। মনটা চাইতেছে বিড়ি খায়া কলজাটা জ্বালায় ফেলায়। খাওয়া দাওয়া তো কেমন হয়েছে? রান্না মজা হয়েছে। এই উপলক্ষে তোমার জন্য একটা উপহার আছে। কি স্বর্ণের আংটি আনছো? আমার কি আর সেই সামর্থ্য আছে? তোমার জন্য এক টুকরো ভালোবাসা আছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আবারও ছোট্ট একটা বিরতি নেবার। ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত পরিচালক ও গিটারিস্ট ইমন চৌধুরী। চলে যাচ্ছি আবারও তার কাছেই। আরেকটি যে মুভির কথা আমরা শুনছিলাম সেটা হচ্ছে মায়া দ্য লস্ট মাদার, সেটাতেও কাজ করা হয়েছে, কেমন অভিজ্ঞতা ছিল? অসাধারণ, ডেফিনেটলি। বেসিক্যালি ওই ছবিটা তো আমাদের যুদ্ধের সময়ের কাহিনী নিয়ে। সো একটা মানে খুব সুন্দর ফিল যে এরকম একটা কাজের সাথে নিজে থাকতে পারাটাও আসলে অনেক সৌভাগ্যের। সব কিছু মিলে ওইটার এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং একটা মায়া যে টাইটেল সংটা ওইটাও আমার করা ছিল। সব কিছু মিলে খুবই ভালো। আর মাসুদ পথিক ভাই, উনি তো অসাধারণ নির্মাতা। আর গল্পটার মানে স্টোরি লাইনটা অনেক অনেক বেশি স্ট্রং ছিল। শিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্ম নিয়ে আসলে যে গল্পটা হয়েছে। কতগুলো গান এখানে আছে? এখানে আমি একটা গানই করেছি, আর আরো 4টা বা 5টা গান হয়তো বা আছে আর কি টোটালি। আর ওই ছবিটার ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমার করা, আবহ সঙ্গীত যেটা আর কি। রেসপন্স কেমন পেয়েছেন? রেসপন্স খুবই ভালো আল্লাহর রহমতে। অনেকেই মায়া গানটার বিষয়ে অনেক জাস্ট বলছে যে মায়া গান আপনি নিজেও একজন সঙ্গীত শিল্পী, কিন্তু খুব কমই আসলে আপনার গানগুলো আমরা পাই। এটা মনে হয় অনেকেরই অভিযোগ থাকে, সেটা কেন? আপনার কোন ভাবনা থেকে কাজটা আসলে করা হয়? আসলে আপু, আমার গিটার বাজাতেই ভালো লাগে নরমালি,
আমি গান গাই সত্য কথা বলতে আমার আব্বু আম্মুর জন্য। আমি আচ্ছা। আমার ওয়াইফ ও খুব গান পছন্দ করে, আমার বাচ্চাটাও কখনো আমার গান শুনলে সবাই গান পাগল খুব মানুষ। খুব পছন্দ করে। আসলে তাদের জন্য গাওয়া হয়। আর মাঝে মাঝে কখনো যদি ফিল্মে বা কোনো নাটকে ডেমো দেওয়া হয় তখন ডিরেক্টররা খুব চায় যে গান গাইতে, সো তখন মাঝে মধ্যে গাওয়া হয় আর কি বেসিক্যালি। বাট আমি গিটার বাজাতে সবসময় অনেক মানে আরাম বোধ করি আর কি। যেহেতু গানের কথা বলছিলাম, আপনার সব কাজের মধ্যে বা সব গানের মধ্যে একটা গানের কথা তো না বললেই না, আমার প্রাণ ধরিয়া মারো টান। এই গানটা কোথায় শোনা যায় না সেটা আসলে একটা প্রশ্ন, এত বেশি ভাইরাল হয়েছে। সেই গানটার যদি পেছনের গল্পটা আমাদেরকে একটু বলতে পারতেন আজকে। এটা একটা খুবই মজার কাহিনী আপু। সো এটা হচ্ছে আবার তোরা সাহেব হো, একটা ওই সময় একটা নাটক। সো জীবন ভাইয়ের, সারাফ আহমেদ জীবন, তো উনি একদিন আমার হঠাৎ করে বললো আর কি রাতে যে কালকে এই নাটকটা জমা দিতে হবে। তো বলতেছে যে ইমন ভাই, এই জায়গায় তো 1 মিনিটের একটা খুব রোমান্টিক একটা পার্ট আছে, এই জায়গায় যদি একটা গান টান হইতো। বা আমি কই ভাই এই রাতের বেলা গান কই থেকে পাবো। আচ্ছা। সো পরে উনি বলে যে আচ্ছা দাঁড়ান আমি দেখি 4টা লাইন ব্যবস্থা করা যায় কিনা। সো উনি হচ্ছে গানের যিনি হচ্ছে লিরিসিস্ট অতনু তিয়াস ভাই, অসাধারণ লেখে, খুব ভালো লিরিসিস্ট। ওনাকে বলছে যে ভাই 4টা লাইন দেন। সো ওই 4টা লাইন আমার কাছে পাঠাইলো। সো আসলে ভালো মন্দ ওইগুলি বোঝার আসলে সময় নেই, সেই সময় ছিল না। যা পাইছি ওইটার উপরে টিউন করে জাস্ট ওই পার্টটাতে জাস্ট মুখটা লাগানো আর কি। তো নাটক বের হওয়ার পরে জাস্ট ইউটিউবে প্রচুর মানে কমেন্ট যে গানটা লাগবে। সো বেসিক্যালি নাটক বের হওয়ার 1 মাস পরে আমরা গানটা ফাইনালি ফুল করি। আচ্ছা। মানে বাট নাটকে কিন্তু আপু ফুল গানটা ছিল না। সো আসলে মানুষের ভালোবাসার জন্য গানটা ফাইনালি করা আসলে। কখনো কি ভাবা হয়েছিল যে এক রাতের একটা গান নিয়ে এতটা জনপ্রিয়তা পাবে একটি কাজ এবং একটি গান? এটা আপু কখনোই ভাবি নাই আসলে, এটা সত্য, এটা মানে সবে আল্লাহ তাআলার খাস ইচ্ছা, কারণ সব তো ওনার হাতেই। অবশ্যই, এবং আরো অনেক তো প্ল্যান হচ্ছে, এবং কিছুদিন আগে তো মিনারের সাথে বেশ কিছু কাজ হয়েছে। কি পরিকল্পনা হয়েছে, সেই কাজগুলো কেমন হয়েছে? মিনার আমার খুব আগের ফ্রেন্ড, অনেক আগের বন্ধু। সো মিনারের সাথে কাজ করাটা সবসময় আমার কাছে একটা আনন্দের বিষয়, কারণ মিনার খুবই ভালো মিউজিশিয়ান আমাদের দেশের। ওর তো সবাই ওরে পছন্দ করে, ইভেন আমিও তার একজন ফ্যান। আচ্ছা। তো ওর সাথে কাজ করাটা সবসময় একটা সুন্দর বিষয়, এবং সামনে আরো কিছু কাজের প্ল্যান চলতেছে, দেখা যাক কি হয়। আচ্ছা, আর এই সব কাজের মাঝে আরো একটা কাজের কথা, সেটা তো বলতেই হবে যে অসংখ্য জিঙ্গেলে কাজ করা হয়েছে। জিঙ্গেল একদমই ভিন্ন রকমের একটা মাধ্যম, খুব কম সময়ে মনে হয় দর্শককে অ্যাট্রাক্ট করার একটা বিষয় থাকে। কঠিন বিষয়। সেটা আপনি কিভাবে কাজ করেন? এটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। অল্প সময়ে, অল্প টাইমলাইনের মধ্যে, ছোট্ট জায়গায় একটা বড় আসলে অনুভূতি প্রকাশ করার একটা জায়গা আসলে। খুবই শিডিউল টাইট থাকে সবারই, খুবই বাট এই ছোট্ট জায়গার মধ্যে সবকিছু বোঝানো মিউজিক্যালি, এটা একটা একদিক দিয়ে অনেক টাফ, বাট আমার কাছে খুব ভালো লাগে সত্য কথা বলতে। রিসেন্ট টাইমে কাজ করেছেন এরকম কোন কোন জিঙ্গেলের কথা বলতে পারবেন? এরকম অনেক জিঙ্গেলেই কাজ করা হয়েছে আল্লাহর মতে। এই গতকাল একটা ওবিসিতে কাজ করলাম, এটা খুবই ভাইরাল হয়েছে দেখলাম আজকে কালকের মধ্যে। সো এটা হচ্ছে মাতৃভাষা নিয়ে বেসিক্যালি, আঞ্চলিক কথা আর কি। জি। সো ওইটা প্রাণ আরএফএল-এর। সো খুব স্ট্রং একটা ট্যাগলাইন কিন্তু এখানে দেয়া হয়েছে, যে সবাই সবার নিজের মাতৃভাষা, মানে কি আঞ্চলিকতা, যে টানগুলি থাকে আমাদের কথাবার্তা, ওইটা আসলে লজ্জার কিছু না, যে ওইটা আসলে এটাও আমার একটা অংশ আসলে। সো ওইরকম একটা কাজ করছি, ওইটা দেখলাম যে সবাই খুব পছন্দ করতেছে। এই কাজগুলোর মধ্যে কিন্তু মানে সোসাইটিতে একটা মেসেজ দেওয়ার কিন্তু একটা প্রচেষ্টা আসলে থাকে সব সময়, এবং যেটা কিন্তু কাজেও লাগে। এই ভাবনাটা আসলে কেমন লাগে আপনার, বা এই ভাবনা থেকে কাজগুলো কি করার পরিকল্পনা, আপনি সামনে এগোনোর পরিকল্পনা করেন? আসলে অবশ্যই, যেহেতু আমি মিউজিশিয়ান, আমি গিটার বাজাই, সো আমি অলওয়েজ চাই যে আসলে মিউজিক, গিটার রিলেটেড কোনো কাজে যদি আসলে সমাজের কোনো কাজে আসতে পারি আর কি, সত্য কথা বলতে যেটা আপু। সো আমি ওই হিসাব থেকে আসলে আমরা আমাদের যে প্রতিষ্ঠান আছে এম রেকর্ডস, সো এম রেকর্ডসে সবসময় আমরা চেষ্টা করি নতুন নতুন মিউজিশিয়ানদেরকে
প্রমোট করার জন্য, নতুন আর্টিস্টদের আসলে সুযোগ artistদের, করে হ্যাঁ, দেয়া একটা। সুযোগ করে দেওয়া এবং ওদের ইনস্ট্রুমেন্টাল থেকে শুরু করে গান টানে আমরা সবসময় আমাদের একটা প্রচেষ্টা থাকে আমরা যতটুকু পারি সহযোগিতা করি। সো সবাই আসে আমাদের প্লেসে, সবাই গান বাজনা করে। সো আসলে আমার যেই চিন্তাটা এটা আসলে একদমই মিউজিক রিলেটেড, যেন সবাই ভালো থাকে আর কি মিউজিশিয়ানদের অবশ্যই, মধ্যে। এবং আমাদের প্রত্যাশাও সেটা আপনার থেকে Thank যেন you, আপু। সামনে আরো ভালো ভালো কিছু কাজ আমরা Thank পাই। you. অপেক্ষা করলাম সেই কাজগুলোর জন্য, আর Thank you. শুভকামনা জানাচ্ছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ধন্যবাদ, এসিটিভিকে ধন্যবাদ এবং সবাই যারা ছিলেন সবাই, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই। দোয়া করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এসিটিভির পর্দায় চোখ রাখবেন।